চারপাশে মৃদু ঝড়ো হাওয়া বইছে, ঝিরিঝিরি বৃষ্টি আশপাশটায় ভিজিয়ে তুলছে মুহূর্তেই। বাতাসে ভেসে বেড়ানো কর্দমাক্ত ঘ্রাণটা নাকে লাগছে ভীষণ করে। আর ঠিক এই বৃষ্টির ঝমঝমে ধারার মধ্যেই আদ্র প্রবেশ করলো তার আগের বাড়িটায়, যে বাড়িটায় সে ছোট থেকে বেড়ে উঠেছে। ঠিক সেই বাড়িটাতে আদ্র চেয়ে চেয়ে দেখল স্থির চাহনিতেই। না, বিশেষ কিছু পাল্টায়নি বাড়ির, সব একই রকম, একই, আগের মতোই আছে। শুধু বদলেছে বাড়ির মানুষগুলো, মানুষগুলোর ভালোবাসা, আদর, স্নেহ। বদলেছে তার মায়ের উপস্থিতি, বদলেছে তার জীবন। আদ্র কতগুলো দিন অপেক্ষা করেছে এই দিনটার জন্য, কতগুলো রাত প্রহর গুনেছে কবে তার মায়ের কাছে একটা বার পৌঁছাতে পারবে, কবে মায়ের সামনে নিজের উগরে দিতে পারবে নিজেকে। আদ্রর চোখ জোড়া বোধ হয় লাল হয়ে এলো কেমন। পরনের শার্টটা ততক্ষণে ঝিরঝির বৃষ্টিতে ভিজে বসেছে। আদ্র এক পা করেই পা বাড়াচ্ছিল, আর কপাল কুঁচকে দেখছিল আশপাশটা। এই বাড়িটাই, এই বিল্ডিংটাই তো আদ্রর বাসভূমি ছিল। সকাল হোক রাত্রি হোক ছুটে আসতো সেই বাড়িটাতেই। কত স্মৃতি তার, কত রাগ জেদের গল্প, কত স্নেহময় আদর রয়ে গেছে এই বাড়ির আনাচে কানাচে। অথচ আজ সেই রাগ জেদ মানানোর জন্য আদ্রর পাশে কেউ নেই। স্নেহময় আদর দিতেও আজ কেউ তাকে কাছে টানার মতো নেই। আদ্র একা, ভীষণ একা। দুনিয়ার বুকে নিঃস্ব এক মানুষ সে, যার একটা সময় সব ছিল, সব। অথচ এখন কিচ্ছু নেই। সময়ের পরিক্রমায় আদ্র সব হারিয়েছে। নিঃস্ব আজ আদ্র। আদ্রর দম বন্ধ লাগে কেন যেন। এই বাড়িটাতেই, এই বাড়িটাতেই তার মা ছিল ভাবতেই তার চোখ ফেটে পানি গড়াবে বোধ হয়। তার মা তো আর নেই, যে মা তাকে ছোট থেকে একটু একটু করে মানুষ করেছে। সে মাকে ওই পশুগুলো বাঁচতে দেয়নি, জেনে শুনে একটু একটু করে শেষ করে। আদ্রকেও ঠিক এইখান থেকেই তো মায়ের মৃত্যুর দিন জেলে নেওয়া হলো, নিজের বাবা এবং বাবার দ্বিতীয় স্ত্রীকে হত্যা চেষ্টার দায়ে। মায়ের জানাজায় অবধিও অংশ হতে নিতে দেয়নি ওই জানোয়ারগুলো। মায়ের কবরে এক মুঠো মাটি দেওয়ার সাধ্যটুকুও রাখেনি ওই পশুগুলো। পশুই তো। আদ্র ওই পশুটাকে নিজের বাবা হিসেবে মানেই না আর। যে পুরুষ তার মায়ের মতো নরম মনের নারীকে ঠকিয়েছে, তিলে তিলে একটু একটু করে কষ্ট দিয়ে মেরেছে, তাকে সে বাবা মানবে? আদ্র চোখ বুঝল। অতপর এক পা করে গেল ঠিক বাড়ির পেছনের দিকটাতেই। পারিবারিক কবর ঠিক ওখানেই। আদ্র জানে ঠিক ওখানেই তার আম্মু আছে, তার আম্মুর কবর আছে। আদ্র ক্লান্ত ভঙ্গিতে এগিয়েই মায়ের কবরটার সামনে দাঁড়ালো। স্থির ভঙ্গিতে। কবরটা খুঁজতে তার কষ্ট হলো না। এই তো মাটির কবরটার দুই পাশেই বেলে ফুল গাছ। ওখানে থাকা বড় বড় বকুল গাছগুলোর বকুল ফুল ঝরে পড়েছে কবরটাই ওপরেই। একটা বকুলময় ঘ্রাণ নাকে লাগছে। আদ্র চাইল সিমেন্টে বাঁধানো জায়গাটার গুটি কয়েক অক্ষরে লেখা আছে তার মায়ের নামটি, অরুণিমা মাহমুদ। আদ্র কয়েক মুহূর্ত ওভাবেই চেয়ে থাকলো। মায়ের মৃত্যুর পর এই প্রথম সে মায়ের কবরে এসে দাঁড়িয়েছে। এই প্রথম সে মায়ের কবরটা দেখতে পারছে। এই প্রথম মায়ের কবরটা ছোঁয়ার সাহস হচ্ছে তার। কতগুলো রাত যে সে আহাজারি করেছে, আফসোস করেছে। আদ্র দাঁড়াতে পারল না। কেমন ভঙ্গুর বস্তুর মতোই আচমকা হাঁটু গেড়ে বসে পড়ল শুকনো পাতা লতাময় ভিজে স্যাঁতসেঁতে জায়গাটায়। অতপর কেমন স্থির চোখে চেয়েই আচমকায় আদ্র সে মাটির উঁচু মতো কবরটা জড়িয়ে ধরল। ভেজা স্যাঁতসেঁতে কর্দমাক্ত জায়গাটাকে জড়িয়ে সর্বপ্রথম ঠোঁট ছোঁয়ালো, ছোট্ট বাচ্চার ন্যায়। অতপর ছোট্ট বাচ্চারা যেমন মায়ের কোলে গুটি সুটি মেরে বসে, ঠিক তেমনই আদ্র মায়ের কবরটা জড়িয়ে বাচ্চাদের মতো বিড়বিড় করল, আম্মু, আম্মু, এই আম্মু।
তোমার আদ্র এসেছে দেখো। যে ছেলেটা তোমার অবাধ্য ছিল, সে অপদার্থ ছেলেটাই তোমার সামনে এসেছে আম্মু। আম্মু, আমি কি বেশিই পাপী? কেন ছেড়ে চলে গেলে আমাকে? দেখো আম্মু, আজ আমার কিচ্ছু নেই, কিচ্ছু না। আমি নিঃস্ব আম্মু। জানো, একটাবার তোমার কবর ছোঁয়ার জন্য আমায় কতগুলো দিন অপেক্ষা করতে হয়েছে আম্মু। আদ্র কেঁদে ফেলল ততক্ষণে। রক্ত লাল চোখ জোড়া বেয়ে পানি গড়াচ্ছে। ভেজা মাটির কিছুটা কাদা লেগেছে তার মুখে, শার্টের, এমনকি চুলেও। আবারও বলল, চলে গিয়ে আমাকে শাস্তি দিলে, তাই না আম্মু? আদ্র তো খারাপ, খারাপদের শাস্তি পাওয়াই উচিত। আম্মু, তুমিও দিলে সে শাস্তিটা। মনে আছে আম্মু, ছোটবেলায় কোনো টিউটর আমার হাতের তালুতে মারলে তুমি আমার সে হাতের তালুতে চুমু দিয়ে দিতে, আলতো করে। মনে আছে আম্মু? বলতে না, মায়েরা বাচ্চাদের এতটাই ভালোবাসে যে শাস্তি দেওয়ার সাহসী হয় না। তাহলে সে তুমিই কি করে এই সাহসটা করলে আম্মু? জানো আম্মু, লোহার গ্রিলের ভেতরেই অন্ধকার রুমগুলোতে আমার এক একটা দিন কেমন গিয়েছে, এক একটা রাত আমি কতটা ছটফট করেছি। যদি তুমি থাকতে তাহলে তো আমায় ছটফট করতে হতো না আম্মু। অন্তত কোনো একদিন তোমার মুখটা দেখতে পাবো ভেবে হলেও শান্তি পেতাম আম্মু। তুমি বেঁচে থাকলে তো তুমি আসতে, আমায় দেখতে আসতে, মাথায় হাত বুলিয়ে দিতে, হয়তোবা কখনো হাত জড়িয়ে চুমু দিতে, তাই না আম্মু? বলো না। আদ্রফের আবারও বলল, আচ্ছা আম্মু, তুমি রাগ করেই চলে গিয়েছো, তাই না? আমার প্রতিও তো তোমার রাগ ছিল, তাই তো আমাকে ছেড়েও চলে গেলে, তাই না? যেমন মিথি রেগে আমায় ছেড়ে চলে গিয়েছিল, আর ফিরেনি। আচ্ছা আম্মু, তোমার মিথির সাথে আমার আর একটাবার দেখা হবে কি? দেখা পাবো তো ওর আরেকবার? একটাবার আমার বাটারফ্লাইটাকে কোলে নিতে দিবে তো ও? একটাবার ক্ষমা করবে তো আমায় আম্মু? আদ্র আবারও বাচ্চাদের মতো করে বলল, জানো, জানো আম্মু, আমি কতগুলো দিন ঘুমাইনি বাটারফ্লাইকে স্বপ্নে দেখে। কতগুলো দিন আমি কল্পনা করেছি আমার বাটারফ্লাই এমন হবে, আমার বাটারফ্লাই অমন হবে। আম্মু, তুমি জানো আমি বাটারফ্লাইকে একটাবার দেখার জন্য কতটা অপেক্ষায় আছি, কতটা অস্থিরতা এই বুকে। আদ্র ওভাবেই বিড়বিড় করলো। বৃষ্টির ঝিরঝির ধারাতে ওভাবেই ভিজতে লাগলো। ওভাবেই লেফটে পড়ে থাকলো মায়ের কবরের কর্দমাক্ত মাটিতে। অনেক দিনের কথা জমানো যে, সব মাকে বলতে হবে তো। আদ্র আর আছে বাকে কথা শোনার জন্য। বেলকনির গ্রিলটায় অনদরেই বেড়ে উঠেছে একটা বাগান বিলাসের ডাল। গোলাপি রঙের সে ফুলগুলো দূর থেকে বেশ সুন্দর মনে হয়। হিমেল সে ব্যালকনির দিকে একবার চাইল, অতঃপর ঘড়িতে সময় দেখল, বিকাল 4টার উপরে বেজেছে। এই 3টা বছরে তার ভালোবাসার গল্পটা আরও মজবুত হয়েছে, গড়ে উঠেছে কত আদর মাখা শত সহস্র স্মৃতি। হিমেল হাসল মৃদু, কোলে থাকা মিষ্টিকে একবার চেয়েই বলল, আম্মু, আজ আমরা আম্মুকে আনতে যাই, চলো সারপ্রাইজ দিব। হিমেল আজ তাড়াতাড়ি ফিরেছিল অফিস থেকে। উদ্দেশ্য ছিল মিষ্টিকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে মিথিকে আনতে যাবে, তারপর একটু আধটু ঘুরঘুর করবে আশপাশ। হিমেলের অবশ্য এই দুটো ফুলের সাথে ঘুরতে বেশ ভালোই লাগে। হৃদয়ে শান্তি নামে মিষ্টি ততক্ষণে হিমেলের গলা জড়িয়ে ধরেছে। বলল, আম্মুর স্কুলে যাব বাবা। এটুকু বলেই হিমেল হাসল। মিথির একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জব হয়েছে, এই তো মাস 6 হলো। মেয়েটা বরাবরই নিজেকে নিজেই ভেঙে ধরে গড়েছে। ওই কঠিন সময়টাতে পার্ট টাইম জব, টিউশনি ইত্যাদি করে নিজেই গড়েছিল। অতঃপর এই যে আজ একটা জায়গায় দাঁড়িয়েছে, এটাও তার নিজেরই কৃতিত্ব। হিমেল হাসে। রিকশায় উঠে নির্দিষ্ট ঠিকানায় যাওয়ার সময় মিষ্টি আবারও বলল, আজ আম্মু বকা দিবে না? হিমেল এবারেও হাসল। গত সপ্তাহেই হিমেল আর মিষ্টি স্কুলের সামনে টানা 1 ঘন্টা দাঁড়িয়েছিল বলে মিঠি রেগেছিল, বকাও দিয়েছিল। মিষ্টি তা মনে রেখেই জিজ্ঞেস করছে,
বলল, না, আম্মু বকা দেবে, দিলে আমরা আম্মুর সাথে আড়ি করে দিব। অতপর সত্যি সত্যিই মিঠি বকা দিল না। হিমেল শুধু বাইরে থেকে হালকা গোলাপি আর কালো পাড়ের শাড়ি পরা মেয়েটির দিকে চেয়ে থাকলো। এগিয়ে আসতেই বলল, ম্যাম, এতটাই পড়িয়েছেন যে নিজের চুলও এলোমেলো হয়ে গিয়েছে, চোখ মুখ ঘেমে একাকার। একটু নিজের দিকে যত্ন নিন ম্যাম। মিঠি চাইল মিষ্টিকে নিজের কোলে নেওয়ার জন্য, হাত বাড়িয়েই, প্রতি সপ্তাহেই নিতে আসতে হবে কেন? আমি তো যেতে পারি, লোক দেখিয়ে দেখাদেখি হলে, যদি নজর লেগে যায়। মিঠি অবশ্য মিঠির কোলে গেল না। মিষ্টি অবশ্য মিঠির কোলে গেল না, হিমেলের কোলেই থাকলো। হিমেল শুধু ভ্রু নাচিয়ে বলল, নজর? তাও সরফরাজ আহমেদ হিমেলের ভালোবাসাতে? লাভ নেই, হাজার জনের নজর পড়লেও হিমেলের ভালোবাসা বদলাবে না বলে মনে হয় না। চলবে। গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে, এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আদ্রর পার্টটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আদ্রর পার্ট আমার নিজেরও ভালো লাগে। আমি নিজেও একটা সময় চাইতাম মিঠি আদ্রর মিল হয়ে যাক আবার, কিন্তু একটা সময় যে মনে হলো যে না, মিঠি হয়তো হিমেলকেই ডিজার্ভ করে। হিমেল অ্যাটলিস্ট ওই ভালোবাসাটা যে ডিজার্ভ করে, যেটা মিঠির চাই বা হিমেল চাই, ওদের আসলে মেলানো উচিত। কারণ আদ্রর কিছু স্টেপ ছিল খুবই ভুল। ও কখনো মিঠির কাছে ফিরে আসেনি, কখনো ওর ভুলটা শুধরানোর চেষ্টাই করেনি। যাই হোক, আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। অনেকেই আসলে বলছিলেন কেন আদ্রর সাথে মিঠির মিল হলো না, যার জন্য এই কথাটুকু বলা। অবশ্যই জানাবেন সবাই। ঠিক আছে, ধন্যবাদ।